হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া আর্কেডিয়ান মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি এবছর রিলিজ হওয়া অ্যাবিগেল মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এছাড়া এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা দেখতে পাই যে পৃথিবীতে পলিউশন অনেক বেড়ে গিয়েছে, সঙ্গে কোনো প্রকার মহামারীর দরুন অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে, যেখানে অনেক কম সংখ্যক মানুষই আর পৃথিবীতে বেঁচে আছে। এরপর আমরা মুভিটির মেন লিড পলকে দেখতে পাই যে দৌড়াতে দৌড়াতে তার বাচ্চাদের কাছে যাচ্ছিল, যার দরুন আমরা শহরটির মধ্যে অনেকগুলো সাইরেন ও বম ব্লাস্ট হবার আওয়াজ শুনতে পাই, যেগুলোতে আমরা বুঝতে পারি যে এখানে খুব ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এরপর পল খুব কষ্টে তার বাড়িতে ফেরে, যেখানে সে তার দুটো ছেলেকে লুকিয়ে রেখেছিল, যাদের নাম হলো জোসেফ ও থমাস। এরপর পল একাই তার ছেলেদেরকে লালন পালন করতে লাগে, আর এইভাবেই 15 বছর পেরিয়ে যায়, যেখানে থমাস ও জোসেফ এখন বড় হয়ে গিয়েছে। এখন একদিন সন্ধ্যায় আমরা পলকে খুব চিন্তিত দেখি, কারণ এখনও পর্যন্ত থমাস বাড়ি ফেরেনি। তাই পলের থমাসকে নিয়ে খুব চিন্তা হতে লাগে, যেটার কিছুক্ষণ পরেই থমাস বাড়ি ফিরে আসে। আর পল তাকে বলে, তোমার ফিরতে এত দেরি কেন হলো? তুমি তো ভালোভাবেই জানো রাতে এই জায়গাগুলো সুরক্ষিত নয়, কারণ রাতে অনেক ধরনের ক্রিচাররা তার শিকারের খোঁজে বাইরে বার হয়। যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে পৃথিবী আর আগের মতো নেই, পরিবর্তে এখন এখানে অনেক ধরনের ক্রিচাররা বাস করে, যারা মানুষকে শিকার করে তাদেরকে খেয়ে ফেলে। এরপর পল এখানে তার দুটো ছেলেকেই বাড়ির জানালা দরজা ভালো করে লক করে দিতে বলে, যেটার পর তারা একসঙ্গে ডিনার করতে বসে। এখন খেতে খেতে থমাস তার বাবাকে বলে আজ সে মিসেস রোজের বাড়ির গার্ডেনে কিছু কাজ করছিল, যার জন্য তার ফিরতে এত লেট হয়েছে। যেটা শুনে জোসেফ বলে, আমি ভালোভাবেই জানি তুমি সেখানে কি কাজ করছিলে। আর এটা বলার সঙ্গে সঙ্গে তারা দুই ভাই মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগে। তাই পল তাদের ঝামেলাকে থামিয়ে দেয়, যার কিছুক্ষণের মধ্যেই কিছু ভয়ঙ্কর ক্রিচার্সরা তাদের বাড়ির দরজাকে ভাঙার চেষ্টা করতে লাগে। তাই পল দ্রুত গিয়ে দরজাটাকে আটকে রাখে, ফলে সেই ক্রিচারগুলো বাড়ির ভিতরে এন্টার করতে পারে না। এখন পরের দিন সকালে পল লক্ষ্য করে তাদের বাড়ির দরজায় সেই ক্রিচারদের নখের দাগ ছিল, যেটা দেখে ক্লিয়ার হয়ে যায় যে এই ক্রিচার্সগুলো খুবই ডেঞ্জারাস। এনিওয়েজ নেক্সট সিনে পল তার ছেলেদের নিয়ে কাঠ কাটতে যায়, যেখান থেকে ফিরে সে লক্ষ্য করে যে জোসেফ একটা মিনি কার বানিয়েছে। তাই পল তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন বানালে? উত্তরে জোসেফ বলে এই কারটাকে সে ছোটোখাটো কাজ করার জন্য বানিয়েছে। এছাড়া সে আর ভয়ে পেয়ে পেয়ে লুকিয়ে থাকতে চায় না এবং নিজের জীবনটাকে খোলামেলাভাবে কাটাতে চায়, কিন্তু সেটা পুরোপুরিভাবে সম্ভব নয়। এখন কথাগুলো শুনে পল তাকে বলে তাদের আর বেশি দিন লুকিয়ে থাকতে হবে না, কারণ তার ধারণা অনুযায়ী এই ক্রিয়েচার্সগুলো পলিউশনের জন্যই এসেছে। যেখানে পৃথিবীতে এখন পলিউশন দ্রুত কমতে শুরু করেছে, ফলে সেই ক্রিয়েচারগুলো আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এরপর পল মিনি কারটাকে বাইরে বার করে তার ছেলেদেরকে কারটা চালানো শিখিয়ে দেয়, কারণ যখন তখন কোনো এমার্জেন্সি আসতে পারে, তখন এইগুলো তাদের কাজে লাগবে। এখন কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর পল থমাস ও জোসেফকে বলে, তোমরা শহর থেকে কিছু খাবারের খোঁজ করে নিয়ে এসো, আর সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু দুজনেই বাড়ি ফিরে আসবে। তাই তারা দুজন মিনি কারকে নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে মাঝপথে থমাস জোসেফকে বলে, আমি মিসেস রোজের বাড়িতে একটু যাব, তাই তুমি সন্ধ্যায় ফেরার পথে আমাকে পিক করে নিও। এখন এটা বলার পর থমাস মিসেস রোজের বাড়িতে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে আসলে থমাস মিসেস রোজের মেয়ে শার্লেটকে পছন্দ করত, যেখানে সে তার সঙ্গে দেখা করার জন্যই বারবার মিসেস রোজের বাড়িতে যেত। এছাড়া এই কারণেই সেই দিন ডিনার করার সময় জোসেফ বলেছিল, আমি জানি তুমি সেখানে কি করতে যাও, যার মানে হলো জোসেফ বিষয়টা আগে থেকেই জানতো।
এখন সেই মুহূর্তে আমরা জোসেফকে দেখতে পাই যে একটা বড় বোটের কাছে গিয়ে সেখান থেকে খাবার জিনিসপত্র বার করতে শুরু করে। এখন যেহেতু বোটটির অবস্থা খুব একটা ভালো ছিল না, তার জন্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। অন্যদিকে মিসেস রোজের বাড়িতে শার্লেট থমাসকে একটা জায়গায় নিয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে শার্লেটও থমাসকে পছন্দ করত। এরপর তারা একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে, যেখানে কথায় কথায় সন্ধ্যা নেমে আসে। তাই থমাস দ্রুত শার্লেটকে গুড বাই জানিয়ে সেখান থেকে বেরিয়ে জোসেফের দিকে এগিয়ে যেতে লাগে। কিন্তু পথে যেতে যেতে সে একটা বিশাল গাড্ডার মধ্যে পড়ে গিয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে জোসেফ তার মিনি কারকে নিয়ে থমাসের জন্য অপেক্ষা করছিল, যেখানে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন থমাস সেখানে আসে না, তখন জোসেফ ভাবে যে থমাস হয়তো অলরেডি বাড়িতে পৌঁছে গিয়েছে, যার জন্য সে আর সময় নষ্ট না করে দ্রুত বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে জোসেফ জানতে পারে যে থমাস এখনও বাড়ি ফিরেনি, যেটা শুনে সে পুরো শকড হয়ে যায়। তাই সে তার বাবা পলকে বলে থমাস তো মিসেস রোজের বাড়িতে গিয়েছিল, তাই সে ভেবেছে হয়তো থমাস ডাইরেক্ট বাড়ি চলে এসেছে। এখন কথাগুলো শুনে পল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং জোসেফকে বলে সে থমাসকে খুঁজতে যাচ্ছে, তাই জোসেফ যেন বাড়ির ভিতর থেকে দরজা লক করে রাখে। এটা বলে পল থমাসের খোঁজে বেরিয়ে পড়ে, যেখানে রাতে যখন থমাসের হুঁশ ফেরে সে লক্ষ্য করে তার মাথার উপরে অনেকগুলো ক্রিয়েচার্সরা আছে, যারা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে লাগে, যেটা পল শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে থমাসের কাছে চলে আসে এবং সেখানে থাকা ক্রিয়েচার্সদের মেরে ফেলে। এরপর পল তাকে বলে আজকের রাতটা তাদের এখানেই কাটাতে হবে, কারণ তারা যদি এই গাড্ডা থেকে বাইরে বার হয় তাহলে আরও অনেক ক্রিয়েচাররা এখানে চলে আসবে, যারা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। অন্যদিকে জোসেফ বাড়িতে একা ছিল, যে বাড়ির দরজা ঠিকমতো লক করে না, কারণ সে সেই ক্রিয়েচারগুলোদের নিজের চোখে দেখতে চাইছিল। এর জন্য সে বাড়ির মধ্যে একটা ট্র্যাপ সেট করে, যাতে সে যে কোনো একটা ক্রিয়েচারকে ধরতে পারে। আর ঠিক সেটাই ঘটে, যেখানে একটা ক্রিয়েচার যখন তার বাড়ির মধ্যে এন্টার করার চেষ্টা করে, ঠিক তখনই সে একটা বড় খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়। এরপর আমরা পল ও থমাসকে দেখি, যারা সেই গাড্ডার মধ্যেই বসেছিল, যেখানে আরও অনেকগুলো ক্রিয়েচার্সরা চলে আসে, কারণ এই গাড্ডাটা তাদের একটা কাইন্ড অফ কেভ ছিল। তাই পল সঙ্গে সঙ্গে একটা প্ল্যান বানায়, যার দরুন সে সমস্ত ক্রিয়েচার্সদের গাড্ডাটির ভিতরে আসতে দিয়ে নিজেরা বাইরে বেরিয়ে যায়। যেটার পর পল একটা মিনি বমকে সেই গাড্ডার মধ্যেই ব্লাস্ট করে দেয়। পরে গাড্ডার মধ্যে থাকা সমস্ত ক্রিয়েচার্সগুলো মারা যায়, যেখানে দুর্ভাগ্যবশত পলও এই ব্লাস্টে গুরুতরভাবে ইনজার্ড হয়ে যায়। এখন পরের দিন সকালে জোসেফের তার ভাই ও বাবাকে নিয়ে চিন্তা হতে লাগে, তাই সে তার মিনি কারকে নিয়ে তাদের দুজনকে খুঁজতে শুরু করে দেয়। যেখানে কিছুক্ষণ খোঁজার পর সে তার ভাই ও বাবাকে খুঁজে পেয়ে যায়, যেখানে সে জানতে পারে তার বাবা ব্লাস্টে ইনজার্ড হয়ে বেহুশ হয়ে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে তার বাবাকে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে চলে আসে। এখন বাড়ি ফিরে তারা দুই ভাই পলকে ধরে তার বেডের উপর শুইয়ে দেয়, যেখানে জোসেফ থমাসকে জানায় যে আগের দিন রাতে সে একটা ক্রিয়েচারকে ধরে ফেলেছে। যেটা শুনে থমাস জোসেফকে বলে আমি সেই ক্রিয়েচারটাকে ছাড়বো না, কারণ তাদের জন্যই আমার বাবার আজ এমন অবস্থা হয়েছে। তাই সঙ্গে সঙ্গে জোসেফ ও থমাস সেই ক্রিয়েচারটাকে মারার জন্য খাঁচা থেকে বাইরে বার করে দেয়, যেখানে সেই ক্রিয়েচারটাকে খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। ফলে প্রথমে তো দুই ভাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে তারা কোনোভাবে সাহস জুটিয়ে সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলে। এরপর কিছু সময় পেরিয়ে গেলে থমাস তার ভাই জোসেফকে বলে তাদের বাবাকে মিসেস রোজের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ তার কাছে মেডিসিনস আছে যে তাদের অবশ্যই সাহায্য করবে। যেটা শুনে জোসেফ তাকে বলে মিসেস রোজের কাছে গিয়ে কোনোই লাভ হবে না, কারণ সে তাদের কোনোভাবেই সাহায্য করবে না। কিন্তু থমাস জোর করে তাদের বাবাকে মিসেস রোজের কাছে নিয়ে যায়, যেখানে সত্যি সত্যিই মিসেস রোজ তাদের কোনো সাহায্যই করে না এবং বলে তাদের কাছে কোনো মেডিসিন নেই। এছাড়া সে তাদের বাবাকে এখানে রাখতে পারবে না, কিন্তু যদি তাদের কাছে খাবার কম থাকে তাহলে তারা থমাসকে তাদের কাছে রাখতে পারবে, যাতে তাদের খাবারের খরচা কম হয়। এখন এগুলো শুনে জোসেফ তার ভাই থমাসের ওপর প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি প্রথম থেকেই জানতাম তুমি এই মিসেস রোজের কাছে কেন আসতে চাইছো। যেটা শুনে থমাস প্রচণ্ড রেগে যায় এবং জোসেফের সঙ্গে ঝামেলা করতে লাগে। বেসিক্যালি জোসেফ এখানে ভাবছিল যে থমাস শুধুমাত্র নিজের কথাই ভাবছে,
এখন ফাইনালি থমাস ডিসাইড করে নেয় সে মিসেস রোজের এখানেই থাকবে, যেটা শুনে জোসেফ তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে থমাস শার্লেটের রুমে যায়, যেখানে শার্লেট তাকে বলে তুমি চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এটা বলার পরেই শার্লেট ও থমাস একে অপরকে কিস করে, কিন্তু ঠিক তখনই সেখানে শার্লেটের বাবা চলে আসে, যেখানে সেই বিষয়টা দেখে ফেলে। তাই শার্লেটের বাবা তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ি ফিরে জোসেফ বাড়ির দরজাগুলোকে ভালো করে বন্ধ করতে লাগে, কারণ সে বাড়ির আশেপাশে অনেকগুলো গর্তকে লক্ষ্য করেছে, যেটাতে সে ধারণা করে যে ক্রিচার্সগুলো মাটির নিচে থেকেও আসতে পারে, যার জন্য তাদের আগে থেকেই তৈরি থাকতে হবে। এছাড়া হতে পারে সেই ক্রিচার্সগুলো এই গর্তগুলোর মধ্যেই যেতে চায়, যার জন্য তারা বারবার তাদের বাড়িতে আসছে। নেক্সট সিনে আমরা থমাসকে দেখি, যেখানে তার বাবার কথা তার খুব মনে পড়ছিল, তাই সে শার্লেটকে বলে আমি বাড়ি ফিরে যাচ্ছি, যদি তোমার কাছে কোনো মেডিসিন থাকে তাহলে প্লিজ আমাকে সেটা দাও, কারণ আমার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তাই শার্লেট তাকে সবার থেকে লুকিয়ে কিছু মেডিসিন দিয়ে দেয়, যেটা একটা চাকর দেখে ফেলে। এরপর আমরা বুঝতে পারি যে মিসেস রোজও এখানে খুব একটা ভালো মানুষ ছিল না, কারণ তার কাছে মেডিসিন থাকার সত্ত্বেও সে তাদেরকে সেটা দিতে রাজি হয় না, যেখানে আমার মনে হয় সে নিজেদের জন্য সাপ্লাইগুলো রাখতে চাইছিল, যেটা সে কাউকেই দিতে চাইছিল না। বিকজ অবভিয়াসলি এইরকম সিচুয়েশানে কেউ তার নিজের জমানো সাপ্লাইগুলোকে শেষ করতে চাইবে না। এনিওয়েজ, এরপর যখন থমাস এখান থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই সেই বাড়ির চাকর থমাসের দিকে গান পয়েন্ট করে বলে মেডিসিনগুলো চুরি করে কোথায় পালাচ্ছ, যেটাতে থমাস তাকে বলে শার্লেট নিজে থেকেই তাকে এই মেডিসিনগুলো দিয়েছে, কিন্তু চাকরটি তার কোনো কথাই শোনে না এবং তাকে তার সঙ্গে যেতে বলে। যেটার পর সমস্ত চাকর বাকর মিলে থমাসকে একটা রুমের মধ্যে আটকে রাখে এবং বলে তুমি যে চুরিটা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আর এটা বলার সঙ্গে সঙ্গে তারা থমাসকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই মাটির মধ্যে থেকে কিছু ক্রিচার বার হয়ে আসে, যারা তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। যেটার পর সেই ক্রিচারগুলো শার্লেটের মা বাবাকেও মেরে ফেলে, যেখানে শার্লেট যখন বিষয়টা জানতে পারে সে খুবই কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার থাকে না। এরপর সেই ক্রিচারগুলো বাকি সবাইকে মেরে ফেলে, যেটার পর তারা থমাসের উপরও অ্যাটাক করতে যাবে, তার আগে শার্লেট একটা গান দিয়ে শ্যুট করে সেই ক্রিচারগুলোকে মেরে ফেলে। এরপর তারা দুজন মিলে পুরো বাড়িটাতেই আগুন লাগিয়ে দেয়, যার দরুন বাড়ির মধ্যে থাকা সমস্ত ক্রিচারগুলো পুড়ে মারা যায়। ঘটনাটির পর থমাস শার্লেটকে তার সঙ্গে তাদের বাড়িতে যেতে বলে, যেখানে তাদের বাড়ির মধ্যে আমরা জোসেফকে দেখি, যার খুব চিন্তা হচ্ছিল যে ক্রিচাররা তাদের উপরেও অ্যাটাক না করে দেয়। ঠিক তখনই জোসেফ বাড়ির নিচে থেকে কিছু শব্দ আসতে শোনে, তাই সে যখন চেক করতে যায় সে দেখে থমাস ও শার্লেট সেখানে চলে এসছে, যাদের দেখে সে প্রচণ্ড খুশি হয় এবং বলে আপাতত তো আমরা সেফ আছি, বাট হতে পারে কিছুক্ষণের মধ্যেই ক্রিচাররা এখানেও অ্যাটাক করতে চলে আসবে। তাই জোসেফ একটা প্ল্যান বানায়, যেখানে সে গ্রাস থেকে সমস্ত অয়েল ক্যান নিয়ে চলে আসে এবং পুরো বাড়িতেই ছড়িয়ে দেয়। যেটার পর সে থমাস ও শার্লেটকে বলে তোমরা ভালো করে খেয়াল রাখো যাতে ক্রিচারগুলো বাড়ির ভিতরে না আসতে পারে, নাহলে আমাদের পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে যাবে। আসলে এখানে জোসেফের প্ল্যান হলো তারা সবাই একটা বড় বক্সের মধ্যে নিজেকে বন্ধ করে নিয়ে নিচের রুমগুলোকে ব্লাস্ট করে দেবে, যাতে করে ক্রিচারগুলো পুড়ে মারা যায় এবং তাদেরও কিছু ক্ষতি না হয়। এখন তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল। ঠিক তখনই কিছু ক্রিচার্সরা বাড়ির মধ্যে এন্টার করতে শুরু করে দিয়ে থমাসের ওপর অ্যাটাক করতে আসে, যেখানে সঠিক সময়ে শার্লেট সেখানে পৌঁছে সমস্ত ক্রিচারগুলোকে শ্যুট করে মারতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে কিছু ক্রিচার্সরা ওপরের রুমেও আসতে লাগে, যার জন্য পল হঠাৎ করে জেগে ওঠে এবং সমস্ত ক্রিচারগুলোকে এক এক করে মারতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিনি বমগুলো ব্লাস্ট করতে শুরু করবে, যার জন্য জোসেফ তার বাবাকে দ্রুত তাদের সঙ্গে ফ্রিজারের মধ্যে চলে আসতে বলে। কিন্তু পল এখানে তার ছেলেদের ও শার্লেটকে বাঁচানোর জন্য বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দেয়, যেটাতে জোসেফ ও থমাস তাদের বাবাকে চিৎকার করে করে ডাকতে লাগে। কিন্তু পল তাদের কোনো কথাকেই শোনে না এবং একাই সেই ক্রিচারগুলোর সঙ্গে লড়াই করতে লাগে, যাতে তাদের ছেলেরা লুকোনোর জন্য একটু সময় পেয়ে যায়। এরপর বাধ্য হয়ে শার্লেট, থমাস ও জোসেফ ফ্রিজের মধ্যে লুকিয়ে পড়ে, যার কিছুক্ষণের মধ্যে একটা বড় ব্লাস্ট হয়, যার দরুন তাদের বাড়ির সমস্ত দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। কিন্তু তার সত্ত্বেও সেই তিনজনের কিছুই হয় না, কারণ তারা সেফলি লুকিয়েছিল। এরপর তারা ফ্রিজার থেকে বাইরে বার হয়ে সেখান থেকে পালিয়ে যাবে,
তার আগে আরও কিছু ক্রিচার্সরা তাদের ওপর পুনরায় অ্যাটাক করতে এগিয়ে আসে, যাদের হাত থেকে বাঁচার জন্য সেই 3 জন মিলে মিনি কারে বসে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। কিন্তু তবুও সেই ক্রিচারগুলো তাদের পিছু ছাড়ে না, যার জন্য শার্লেট তাদেরকে শ্যুট করে মেরে ফেলে। এখানে আমার ধারণা অনুযায়ী এই ক্রিচারগুলো একসময় মানুষই ছিল, কারণ তাদের হাত ও পায়ের গঠনটা অনেকটাই মানুষের মতো দেখতে। আই থিঙ্ক এখানে কোনো ফ্যাক্টরির মধ্যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সে ব্লাস্ট হয়েছিল, যার ফলে তার প্রভাবে পুরো পৃথিবীর মানুষেরাই এমন ক্রিচারে পরিণত হয়ে গেছে। এনিওয়েজ, মুভিটির শেষ সিনে আমরা তাদের 3 জনকে তাদের প্যারেন্টসের জন্য গ্রেভ বানিয়ে সেখানে প্রে করতে দেখি, যেটার পর তারা ডিসাইড করে যে তারা আরও বেঁচে থাকা মানুষদের খোঁজে এই শহর থেকে দূরে চলে যাবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আর্কেডিয়ান মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এছাড়া বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়া ভবিষ্যতে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।